ইউজারসিফকে আনার জন্য টমটম বা পালকি দরকার। দ্রুত করো, রওনা হও। তরুদ জনাব, ব্যাপার কি জনাব হরেন হোপ পুনরায় জাভিরা কারাগারে আগমন করলেন? আমি ইউজারসিফকে নিতে এসেছি। সে এখন থেকে আজাদ। সামান্য বাদশাহ জনাব আমেন হতেব তাকে দেখতে ইচ্ছুক। তার মানে ইউজারশিপকে এখন থেকে আর দেখতে পাবো না? আপনি কি ইউজারশিপকে কিয়ামত পর্যন্ত কারাগারে দেখতে চান? না না, আমি ইউজারশিপকে আজাদ দেখতে চাই, কিন্তু তার বিচ্ছেদ আমার জন্য সহজ নয়। আমার তো মনে হয় কোনো কয়েদিরই ইউজারশিপের বিচ্ছেদ সহ্য করার ক্ষমতা নেই। কারারক্ষী ও কারাবন্দী সকলেই ইউজারশিপের কারণে জাভিরাকে সহ্য করে যাচ্ছে। যাই হোক, জনাব হরেন হোপকে কিদামুনের কাছে নিয়ে যাও। চলো দেখি কে ইউজারসিফ। দরুদ আমার খোদার নবী। খোদাবন্দের দরুদ তোমার উপরে। দরুদ জনাব হরেন হোপ। কি হয়েছে ইরানুস? আমরা এসেছি আপনাকে বাদশাহ আমিন হতেবের কাছে নিয়ে যেতে। রাজমহলের নিরাপত্তা প্রধান জনাব হরেন হোপ আপনার সর্বদা সঙ্গী হতে এসেছে। আমি মিথ্যা দুর্নামের আঘাতে জখম হয়েছি, আর যতক্ষণ না এই মিথ্যা অভিযোগ তুলে নেওয়া না হবে আমি হাজত ত্যাগ করব না। বাদশাহ আপনাকে আজাদ দিয়েছে। উত্তম হচ্ছে বাদশাহ প্রথমে আমার বিরুদ্ধে আনা অভিযোগ দূর করবেন। না হলে একজন অপরাধীর জন্য জেলখানার বাইরে কি সম্মান আছে? আপনি একদম চিন্তা করবেন না, বাদশাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে। উনি তো আপনার কাছ থেকে সাহায্য চান। তার ক্ষমার আমার কোনোই প্রয়োজন নেই, কারণ ক্ষমা পাবে সেই যে গুনাহগার। তাহলে আমাকে এতটুকু বলুন, হাকিম ইউজারশিপকে মিথ্যা অপবাদ থেকে কিভাবে মুক্ত করব? তুমি তোমার বাদশার কাছে ফিরে যাও এবং তাকে গিয়ে বলো বিষয়টি অনুসন্ধান করে দেখবার জন্য। নারীদের আঙুল কর্তনের ঘটনাটি কি ছিল উনি যদি পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করেন তবে সত্য বেরিয়ে আসবে। তোমার উচিত হবে এই সুবর্ণ সুযোগটি কাজে লাগানো। জেলখানার বাইরে গিয়ে তোমার বিরুদ্ধে দুর্নাম দূর করতে পারবে। এটাই সুযোগ নিজেকে আজাদ করবার। বাদশাহ আমেন হতেব তোমার পক্ষে রয়েছেন, এটাই কি যথেষ্ট নয়? বাদশাহ আমেন হতেব কেন একজন অপরাধীর জন্য পক্ষ অবলম্বন করবেন? আর একজন অপরাধীকে তার দরবারের উচ্চ মাকামে বসানো কি উচিত হবে? তাহলে ইরানুসকে বলুন জুলেখা এবং পুতিফারের সকল ঘটনা বাদশার কাছে ফাঁস করে দিক। জুলেখার উচিত অবশ্যই জরিমানা দেওয়া। আমি তো এখানে কারো নামই উচ্চারণ করছি না। তারা আমাকে বছরের পর বছর মহব্বত করেছেন, নাজ নিয়ামতে লালন পালন করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। বছরের পর বছর তোমাকে হাজতে ভরে রেখেছে তারা। আশা করি তোমার অতীতের মহানুভবতা ও গুরুত্ব তারা উপলব্ধি করবে।
নারীদের এই আঙ্গুল কর্তনের ঘটনাটা কি ছিল? কোন নারীগণ? আপনি শুধু মহামান্য বাদশাকে বলবেন নারীদের আঙ্গুল কর্তনের ঘটনাটি কি ছিল। উনি যদি অনুসন্ধান করেন তাহলে অবশ্যই সত্য বেরিয়ে আসবে। মিশরের রাজমহলের অধিবাসী এবং লোকজনের এখনো সেই ঘটনাটা মনে আছে। খুবই ভালো। আমরা আবারও খালি হাতে ফিরে যাচ্ছি। দরুদ তোমার উপরে ইউজারশিপ। সবাই ভালো থেকো। হায় আফসোস, তুমি ওদের সাথে চলে গেলেই তো পারতে। আমেনহোতেবের কাছে সব খুলে বলতে আর জুলেখার উপর প্রতিশোধ নিতে। চিন্তা করো না, তারা অতি দ্রুতই ফিরে আসবে। এরকম তো আগে শুনিনি আমি। একজন অপরাধীকে আজাদ করার ইচ্ছে পোষণ করছে আর সেই অপরাধী জেলখানা থেকে আজাদ হওয়ার শর্ত ঠুকে দিচ্ছে। জি, এমনই আলী জনাব। তিনি মহামান্য বাদশার কাছে তাগাদ করেছেন নারীদের আঙ্গুল কর্তনের ঘটনাটা কি সেটা যাচাই করে দেখতে। ঘটনাটা কি? কে এই নারী? কেউ কিছু জানে এই ব্যাপারে? জি জাহাপনা, আমি জানি বিষয়টা। যদি অনুমতি দান করেন ওই নারীদের এখানে হাজির করতে পারি। একটু জলদি করো, জানতে চাই বিষয়টা কি। আচ্ছা ঠিক আছে। দেখেছেন জনাব পুতিফার কতটা কষ্ট পেয়েছেন? আমি বুঝতে পেরেছি এটাই এই জওয়ানের বন্দী হবার কারণ। বেশ কয়েক বছর আগের ঘটনা এটা। পুতিফারের স্ত্রী জুলেখা তার গোলাম ইউজারশিফের দিকে নজর দিয়েছিল। বানু জুলেখা ও রুদমনকে আমার কাছে ডেকে পাঠাও। জনাব প্রতিভার তো বানুজু লেখার উপর অভিমান করে আছেন, জানি না কি হবে। সেই সব নারীদের নাম জানতে চাই যারা ইউজারশিফের কারণে আঙ্গুল কর্তন করেছিল। তাদের নাম দিয়ে কি হবে? মহামান্য বাদশাহ তোমাকে এবং ওই সকল নারীদেরকে তার দরবারে তলব করেছে। রুদামুন, বানু জুলেখা ও কারিমামা যে সকল নারীদের নাম বলবে তাদের অতি সত্বর দরবারে জমায়েত করবে। খোদা বান্দেগার বাদশার আদেশ এটা। কেন? তাদেরকে তলব করার কারণটা কি? বাদশাহ তাদেরকে কেন কেন ডেকে পাঠিয়েছে? বাদশাহ ইউজারশিফকে আজাদ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, কিন্তু ইউজারশিফ একটা শর্ত দিয়েছে। সে চায় তার সেই ঘটনা তদন্ত হোক। তাই বাদশাহ আমেনহোতেব সেই মজলিসে উপস্থিত সকল নারীদের তলব করেছেন, যাতে সে জানতে পারে ইউজারশিফ গুনাহগার না নিষ্পাপ। সন্দেহ নেই যে বিচারের মুখোমুখি করা হচ্ছে। বিচারের মুখোমুখি? এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই যে ইউজারশিফ নির্দোষ প্রমাণিত হবে আর তুমি তোমার পাপের শাস্তি পাবে।
অপমান আমার প্রাপ্য। কেউ যদি নিষ্পাপ কাউকে জেলখানায় নিক্ষেপ করে, অপমান করে, তবে এটাই তার প্রাপ্য হওয়া উচিত। এতে আমিও অপমানিত হব। তুমি বহু পূর্বেই আমার সম্মান ঢাক ঢোল পিটিয়ে চূর্ণ করেছ। রুদামুন নিজ দায়িত্বে জুলেখার মুখ থেকে নাম শোনো আর তাদের তলব করো। তাদের নিয়ে আমেনহোতেবের রাজমহলে যাব। আমি জুলেখার চাইতেও বেশি অপরাধী। আমেনহোতেব যখন সওয়াল করবে যে এই নিষ্পাপ যুবককে কেন বছরের পর বছর কারাগারে রেখেছিলাম, তখন কি জবাব দেব তাকে? রুদামুন, দুঃখিত জনাব রুদামুন, সে আমাকে দেখেছে, আমিও তাকে দেখেছি, আমরা দুইজন কথা বলেছি একসাথে। তার হাল হাকিকত ভালো? হ্যাঁ, সে ভালো আছে। আপনার পত্র আমি জনাব কিদামেনের হাতে পৌঁছে দিয়েছি। এই কয়দিনে তো সে তার মন জয় করে ফেলেছে। তারপর আমি ওখানে গিয়ে ইউজারশিপের কথা বললাম, সে ইউজারশিপকে ডাকলো, আর ইউজারশিপ আমাকে দেখে বুকে জড়িয়ে নিল। জেলখানায় গিয়ে কি তার খুব কষ্ট হচ্ছে? না না, তিনি আমাকে বলেছেন জাবিরা জেলখানা বানুর জেলখানা থেকে অনেক উত্তম। মনে হচ্ছে কারিমামা আমার সঙ্গে কোনো কাজ আছে। ইউজারশিপ সম্পর্কে সওয়াল ছিল, কিন্তু সেটার উত্তর আমি পেয়ে গেছি। খারাপ হলো? না, চিন্তিত হয়েও না। এখনই বানু জুলেখার কাছে গিয়ে আমাদের কথা বলে দেবে। বানু জুলেখা তখন খেপে যাবে। জাভিরা জেলখানা বানু জুলেখার জেলখানা থেকে অতি উত্তম। জাবিরা জেলখানা তোর জন্য জাহান্নামে রূপান্তরিত করব আমি। আমার প্রাসাদ তোর কাছে জেলখানা মনে হচ্ছিল, তাই না? জেলখানা কাকে বলে তার নিশানা দেখাবো আমি তোকে, দেখাবোই আমি, দেখবো। লেখো, আমার প্রাসাদের অবস্থা জাবিরা জেলখানার থেকেও খারাপ। আমার প্রাসাদের অবস্থা? আরে না, এটা লিখতে বলিনি, বোকা কোথাকার। দুঃখিত আমার বানু, তাহলে কি লিখবো? লেখা শুরু কর। ইউজারশিপকে আমি জেলখানায় পাঠিয়েছি যেন শাস্তি পেয়ে আমার প্রতি আনুগত্য প্রকাশ করে। যে গোলাম তার মালিকের প্রতি আনুগত্য প্রদর্শন না করে, তার শাস্তি ওই রূপী হওয়া উচিত যেন অমান্য করার একগুয়েমি মাথা থেকে বের হয়ে যায়। ইউজারশিপ ওই দিনই জেলখানা থেকে মুক্তি পাবে যেদিন আমার প্রতি আনুগত্য প্রকাশ করবে। এই খবর ইউজারশিপের কাছে পৌঁছে দাও। আপনি চলে যান। বানু জুলেখাকে বলবেন তার আদেশ পালন করা হবে। ইউজারশিপ, সিদ্ধান্ত এখন তোমার হাতে। চাইলে এখান থেকে খালাস হতে পারো। শুধু বানু জুলেখাকে লিখে দেব যে ইউজারশিপ আনুগত্য প্রদর্শনে রাজি আছে। আমি এই বন্দিত্বকে অনেক বেশি ভালোবাসি রাজমহলের ওই আরামায়েশ থেকে।
আর আমি এটাও অনুমান করছি যে আমি যদি তার আনুগত্য মেনে না নেই তাহলে জেলখানা আমার জন্য হয়ে যেতে পারে নির্যাতন নিপীড়নের স্থান। আমার কথা আমি বলে দিয়েছি, বাকি সিদ্ধান্ত আপনার। যতক্ষণ পর্যন্ত না বাধ্য হচ্ছি এই ফরমান বাস্তবায়ন করব না। জনাব কিদামিন, আমি কি আপনার কাছে একটা তাগাদ করতে পারি? বলো। জেলখানার পরিবেশ কয়েদিদের সাহায্যে মেরামত ও পরিবর্তন করা যাবে, কিন্তু লেবাসগুলোর পরিবর্তন ও মেরামত আমাদের সামর্থ্যের বাইরে। সাহায্য করবেন? চেষ্টা করে দেখব। আপু পিস, মহামান্য বাদশার প্রধান বাবুর্চি, এইদিকে কি তুমি দেখেছো তাকে? মহামান্য সেনাপতি, মহামান্য সম্রাটের প্রধান বাবুর্চি আপু পিসকে কি আশেপাশে কোথাও কি দেখেছেন? কয়েকদিন পূর্বে তাকে এক রাত এখানে রেখেছিল, তারপর নিয়ে গেছে। নিয়ে গেছে? কোথায়? আসলে সে কি করেছিল? কোথায় নিয়ে গেছে তাকে? জানি না। জনাব পুতিফারের আদেশে রাতে তাদেরকে এখানে নিয়ে এসেছিল, আবার ভোরবেলা তাদেরকে নিয়ে গেছে। তাদের? তার মানে তারা কজন ছিল? 2 জন, আপুপিস ও ইরানুস। কেন, কি দরকার তাদের সাথে? কিছুই না, তার একটা আমানত আমার কাছে ছিল, চাইছিলাম হস্তান্তর করতে। ঠিক আছে ঠিক আছে, আমি বরং তার বাড়িতেই যাই, ওখানে নিশ্চয়ই পাবো। খোদাবন তোমার মঙ্গল করুক, তোমার উপর দরুদ। তাদের ওপর খোদাবানদের অভিশাপ বর্ষিত হোক। 2 মাস হয়ে গেল, তাদের কোনো খবর নেই। তাদের কাজ যেহেতু শেষ হয়ে গেছে, এখন কাউকেই চেনে না তারা। আর আমিও একটা বোকাকে সাথে নিয়েছিলাম, যার জন্য এই জেলখানায় এখন আমাকে পচে মরতে হচ্ছে। না জানি আমার পরিবারের সবাই এখন কি অবস্থায় আছে। কেন যে এই গাধাটাকে সঙ্গে নিয়েছিলাম। কেন তোর উস্কানিটা তাদের পরিচয় দিচ্ছিস না? ওরা তো পায়ে শিকল পরেনি, তুই কেন পায়ে শিকল পরে আছিস বোকা? আরে তুই এখন কষ্ট পাচ্ছিস, ওরা কেন শান্তিতে থাকবে? তোমরা শান্ত হও। তোমাদের এই কি হলো? জেলখানার পরিবেশ এমনিতেই বিষাদময়, এটাকে আর এর চাইতে খারাপ করো না। আমরা 2 বোকা যারা চাচ্ছিলাম আমেনহোতেবকে হত্যা করব। আমরা এটা ভুলে গিয়েছিলাম যে সে নিজেই খোদাদের একজন। আজ 2 মাস হয়ে গেল আমাদের এখানে কেউ খোঁজ নিতে আসেনি, আমরা 2 জন অসহায়ের মতো আছি। আর এই গাধাটা কারণ আমি বলছে না, তাদের প্রতি বিশ্বাস তার অনেক, তারা নাকি আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাবে। তুই একটা বড় সড় গাধা, কিন্তু আমি না। ও এত বড় গাধা, কি বলবো। ও এখনো জানে না যে আমরা কোনো কিছু না বলা পর্যন্ত আমাদের বাঁচিয়ে রাখবে তারা, আর বললেই একদম খতম। যারা বাদশাহ আমেনহোতেবকে হত্যা করার ইচ্ছা পোষণ করে, কোনো দলিলই তাদের বাঁচিয়ে রাখতে পারে না। তুই তো জানিসই তুই মারা যাবি, তাহলে কেন তাদের নামগুলো প্রকাশ করছিস না, যেন তারা সাজা পায়? আমি এখনো আশাবাদী। হ্যাঁ, আমি আশাবাদী। যদি আমি কখনো নাজাত নাও পাই, তবুও তাদের কথা ফাঁস করব না, কখনোই ফাঁস করব না। যদি আমি তাদের নাম উচ্চারণ করি, তাহলে তারা আমার পরিবারের সবাইকে একদম শেষ করে ফেলবে। অনুমান করছি আপুপিসের চিন্তা একেবারে অমূলক নয়। আমার ধারণা এই ষড়যন্ত্রটি আমুনের খাদেমদের। তারা আপুপিসকে ফাঁদে ফেলেছে, তারা হিংস্র ও পাথরের হৃদয়ের ইনসান। আমার অনুমান কি ঠিক আছে?
না না না, একদমই না। আমি তো বলেছি তাদের কথা ফাঁস করব না। হ্যাঁ, তোমার অস্বস্তি বিবেকবানদের মতোই। কারণটা হলো তুমি ভাবছো তোমার জীবন তোমার স্ত্রী ও সন্তানকে নাজাত দেবে। এই পরিস্থিতিতে আমরা অবশ্যই খোদাবানের কাছে সাহায্য চাইব। শুধুমাত্র সেই সাহায্য করতে পারবে। তোমাদের খোদার যদি সাহায্য করার সামর্থ্য থাকে তবে প্রথমে সে আমুনের প্রধান খাদেম অজ্ঞামোহর ও তার দোসরদেরকে সাহায্য করবে, তোমাদেরকে নয়। তাহলে তোমার দৃষ্টিতে না আছে আমাদের আমুনের সহযোগিতা, না আছে তার খাদেমদের সহযোগিতা। আমার তোমাদের খোদাগণকে অবজ্ঞা করার কোনো ইচ্ছেই নেই, তবে এক খণ্ড পাথরের কাছ থেকে সাহায্য চাওয়া বিবেকসম্মত নয়। কিছুটা বোকামিও। তুমি কে যে আমাদের খোদাকে পাথর বলছো? ইউজারসিফ আমার নাম। ইউজারসিফ মানে পুতিফারের তত্ত্বাবধায়ক? আর এই যে জুলেখার সাথে তোমাদের সত্যিকারের নাজাতের জন্য শক্তিশালী খোদার প্রয়োজন রয়েছে। এই খোদার নয়, এই খোদা দিয়ে কোনো কাজ হবে না। ইরানুস, চেহারা বিবর্ণ দেখাচ্ছে কেন? না আলী জনাব, কিছুই হয়নি, আমি ভালো আছি। আপু পিস, ইরানুসের কি হয়েছে? কেমন যেন লাগছে। কিছুই হয়নি আলী জনাব, সামান্য অসুস্থতায় রয়েছে। আপনি খাবার খান, ও সব ঠিক হয়ে যাবে। এই খাবার খাবেন না। এই খাবার খাবেন না। এই খাবারে বিষ প্রয়োগ করা হয়েছে। বিশ্বাসঘাতক! তোর খাবারে বিষ ছিল, আমার খাবারে না। বলুন আলী জনাব। দুই বিশ্বাসঘাতককে বন্দি করো। আলী জনাব, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি আলী জনাব। বানু আমাকে রক্ষা করুন। বানু, আমি আলী জনাবকে বাঁচাতে চেয়েছি। আলী জনাব, সবুর আমি কিছু করো। করিনি। সবুর করো। এইবার ঘটনাটা বলো। আলী জনাব, এই বিশ্বাসঘাতক আপনার শরাবে বিষ মিশিয়ে দিয়েছে, আপনাকে হত্যা করতে চেয়েছে। মিথ্যে কথা মহামান্য বাদশা, ও আমাকে বিষ দিতে বলেছিল, কিন্তু আমি রাজি হইনি। খুবই ভালো, এখন তোদের নিজেদের খাবার তোরা খাবি, নইলে তোদের মুন্ডু দিয়ে বানানো শরাব আমি খাবো।
আমি আপনার শরাবে বিষ মিশাইনি। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মহামান্য বাদশাহ। এবার তোর পালা, খেয়ে দেখ কি মজা। পুরোটা খাবি? দেখেছিস তো ইরানুস কিভাবে খেয়েছে। খা। আলী জনাব, না আলী জনাব, না, আমি ভুল করেছি আলী জনাব, আমাকে ক্ষমা করুন, আমি মারাত্মক ভুল করেছি, এ খোদা আমাকে ক্ষমা করুন আলী জনাব। নিয়ে যাও। আলী জনাব, আমি তো নির্দোষ। আলী জনাব, আমি তো কোনো দোষ করিনি। বানু আমাকে রক্ষা করুন, আমি তো কোনো দোষ করিনি। আলী জনাব, আলী জনাব। খেয়ানত, খেয়ানত, বিশ্বাসের খেয়ানত। আমাকে হত্যা করতে চেয়েছে, এর সাজা অবশ্যই মৃত্যুদণ্ড। তার মাথা কেটে ফেলতে হবে। খোদাবান্দেগারের প্রস্তাব অবশ্যই পালনীয়, তবে আমার প্রস্তাব বাঁচিয়ে রাখা হোক। বাঁচিয়ে রাখবো? তুমি তাদের ফুসরাত দিচ্ছ? না আলী জনাব, আমাদের আরো গভীর চিন্তা করা উচিত। আমার প্রস্তাব তাদের সহযোগীদের খুঁজে বের না করা পর্যন্ত ধৈর্য ধারণ করা। আমারও মনে হয় তারা অন্য কারো থেকে আদেশ গ্রহণ করেছে। আমিও জনাব পুতিফারের সাথে একমত। আমি ব্যক্তিগতভাবে তাদের জিজ্ঞাসাবাদ করতে চাই। খুবই ভালো। ষড়যন্ত্রকারীকে অনুসন্ধান করো আর আমাকে জানাও। বলো, দুজনের মধ্যে ঘটনাটা কে ঘটিয়েছে? প্রথমে তুই বল আপুপিস, তোকে কে বলেছে, কার কথা শুনে তুই বাদশাহ ও তার পরিবারের পেয়ালায় বিষ ঢেলে দিয়েছিস? কেউ নয়, আমি নিজেই এ পদক্ষেপ গ্রহণ করেছি। কেন? প্রভু আমেনহোতেব কি তোর সঙ্গে কোনো খারাপ কাজ করেছে? এ কারণেই করেছি যে আমেনহোতেব আপনাকে আমন আর আমনের অনুসারীদের ধ্বংস করে দেওয়ার নির্দেশ প্রদান করেছেন। কে বলেছে? কার কাছ থেকে শুনেছিস? কেউ বলেনি, আমি নিজের থেকে শুনেছি। রাজমহলের পেছনের দরজায় আমি কান পেতেছিলাম। মিথ্যে! তুই মিথ্যে কথা বলছিস, কারণ আমি পেছনের দরজায় সূক্ষ্মভাবে দেখেছি, যাতে কেউ আড়ি পেতে আমাদের কথা না শোনে। খুব ভালো। একটু পরেই হাকিকত বলবি। এখন তুই বল। আমি সত্যি বলছি, আমি জানতাম না। গতরাতে আপুপিস বলল আমেনহোতেব আপনাকে নির্দেশ দিয়েছে আমুনের ইবাদতখানা ও তার অনুসারীদের ধ্বংস করে দেওয়ার। সে আমাকে বাচ্চার পেয়ালাতে বীজ দিতে বলেছিল, কিন্তু আমি দেইনি। আমি বীজ দেইনি। আপনারা দেখেছেন, আমি শরাবে বিষ প্রয়োগ করিনি। তোর সঙ্গে আর অন্য কেউ যোগাযোগ করেছিল? কিংবা আপুপিসের সঙ্গে কি কাউকে কথা বলতে দেখেছিস? না, আমি আসলে কাউকে দেখিনি। আর আমি শুধু আপুপিসের সঙ্গেই এই কথা বলেছি। এদের দুজনকে এখানে রাখা যাবে না। যত দ্রুত সম্ভব এদেরকে গোপনীয়ভাবে জাভিরা কারাগারে পাঠানোর ব্যবস্থা করে ফেলো, খুব দ্রুত।
কালো ও সাদা, নারী ও পুরুষ, কিংবা স্বাধীন ও গোলাম, সকলেই ইনসান। খোদা তাআলা সকলকেই সৃষ্টি করেছেন। কেউ কারো থেকে বড় নয় যদি না মানবতা পছন্দনীয় না। কারি মামা, আপনি তো সাধারণত গোলামদের মধ্যে আসেন না। নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আপনার সঙ্গে একান্তে কথা বলতে পারবো? বানু জুলেখা পুতিফারের নিকট গিয়েছিলেন যেন শাস্তিস্বরূপ আপনাকে জেলখানায় নিক্ষেপ করা হয়। এখনো ফুরসত আছে, কোনো উপায় বের করুন। বলুন তো আমি কি করতে পারি? শুধুমাত্র চোখের ইশারা একটু সায় দিন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। শয়তান তোমার মুখ থেকে কথা বলছে। শয়তান তোমাদের মতো নারীকে আমার উপর নিযুক্ত করেছে যাতে আমি আমার ঘৃণার বীজ তোমাদের দিলে রোপণ করতে পারি, আর এতে করে তোমরা শয়তানের প্রতি আনুগত্য পোষণ করছো। দরুদ জনাব ইউজারশিপ। দরুদ মেনিসাবু, আলোকিত মনের মানুষ তুমি। কি খবর বলো? খবরগুলো মোটেও আনন্দদায়ক নয়। আপনাদের দুজনের ঘটনা সর্বত্র জট বাঁধিয়ে দিয়েছে, যেন এই বিষয় ছাড়া তাদের আর কোনো কিছু বলারই নেই। জুলেখা নিজের লাগামকে নিঃশ্বাসের উপর ছেড়ে দিয়েছে এবং এই নিঃশ্বাস তাকে একেবারে ধ্বংস করে দেবে। যদি না সে এখনই নোঙর ফেলে তাহলে সে খুব বড় বিপদে পড়বে। জনাব ইউজারশিপ, বানু জুলেখা কিন্তু অত্যন্ত সুন্দরী এবং অনেক চতুর। আপনি কিভাবে তার ফাঁদ থেকে পালালেন? আমি দোজখের আগুন থেকে পালিয়েছি, না জুলেখার কাছ থেকে। যার কাছে সুন্দর ও অতুলনীয় মাসুক রয়েছে তার তো কোনো জুলেখার প্রয়োজন নেই। যে ব্যক্তি কাল কিয়ামতের আযাব দেখতে পায় তার নিকট জুলেখা দোজখের আগুন ব্যতীত আর কিছু নয়। জনাব ইউজারশিপ, এই বন্ধ দরজাগুলো আর শিশুর কথা বলাগুলো কেমন ছিল? সবাই বলছে আপনি নাকি জাদু করেছেন। কেউ কেউ তো বলছে আপনি নাকি বড় জাদুঘর। এই সকল কিছু খোদা তাআলার আনুকূল্য ও মেহেরবানিতে হয়েছে। ক্ষণিকের জন্য ধারণা করেছিলাম আমাকে নিজের অবস্থায় ছেড়ে দিয়েছে, আর জুলেখার মোকাবেলায় আমি একেবারে একা। কিন্তু পরিষ্কার দেখতে পেলাম ক্ষণিকের জন্য উনি আমার থেকে গাফিল ছিলেন না, উপরন্তু সকল অবস্থায় হেফাজত করেছেন। ওই বেয়াদবটা কে যে আমাকে তাজিম করেনি? সেই তো ইউজারশিপ। তাহলে পুতিফার কোথায়? আপনারা ইবাদতখানায় অপেক্ষা করুন, উনি এক্ষুনি আসছেন। আসুন আলী জনাব।
আলী জনাব পুতিফার ও বানু জুলেখা। কি এমন হলো মিশর দেশের শ্রেষ্ঠ খাদেম আজ্ঞামোহ আমার এই রাজমহলের ছোট্ট ইবাদতখানায় পা দিলেন? আমুন লজ্জিত। আমুন তার দুশ্মনের মোকাবেলায় অপমানিত হয়েছে। জুলেখা, তুমি আমুন খোদার ইলাহি এবং মিশরের সর্বশক্তিমান খোদার সহধর্মিনী। এটা কি ধরনের লজ্জা তুমি বহন করে নিয়ে এলে? কেন আমুনের সম্মান রক্ষা করলে না? আপনি এমন এক জওয়ানের প্রেমে পড়েছেন যে কিনা আমাদের আমুনের দুশ্মন, যে কিনা বারবার আমুন ও আমুনের খাদেমদের সাথে বিবাদে লিপ্ত হয়েছে। আপনি নিজের সন্তুষ্টির জন্য একজন ভিনদেশীর সঙ্গে, যার খোদার কোনো মালুম নেই, অচেনা এক খোদার মোকাবেলায় আপনি আমুনকে অপমান করছেন। ভাবতে পারছেন কি আমরা আমুনের খাদেমগণ এই লজ্জা আদৌ সহ্য করতে পারবো কিনা? আপনি যদি শুধুমাত্র মিশরের সেনাপতির সহধর্মিণী না হতেন, আপনাকে অবশ্যই কঠিন শাস্তি প্রদান করতাম। তুমি এখন কি বলবে? আসলে কি তোমার বলার মতো কিছু আছে? আমি আত্মপক্ষ সমর্থন করার সুযোগ চাইছি। জনাব অজ্ঞামোহর অনুমতি দেবেন? শুনছি, বলো। যদি আমাকে কিছুদিন সময় দেন, নিজেকে নির্দোষ প্রমাণিত করব। যে লাঞ্ছনা বয়ে নিয়ে এসেছো কিভাবে পাক পবিত্র হবে? আসলে আমার উদ্দেশ্য হলো যারা অপমানের পালে হাওয়া দিচ্ছে তাদের মুখ চিরতরে বন্ধ করা। ঠিক আছে, দেখি তুমি কি করো। তুমি আমুনের সম্মান ধুলো লুটিয়েছ, সেটা তো আর কখনো ফিরিয়ে দেয়া যাবে না। আজকে আজ্ঞামোহ তার তিক্ত ও বিষাক্ত হুল আমার বুকে বিদ্ধ করেছে। আজকে তুমি ওদের সুযোগ করে দিলে, নয়তো এক এক করে আমি ওদের সবার গর্দান কেটে ফেলতাম। কারি মামা। জি আমার বানু। জাঁকজমকপূর্ণ মেহমানদারির আয়োজন করো এবং মিশরের সকল সম্ভ্রান্ত নারীদেরকে আমার এখানে আমন্ত্রণ করো। তাদের কিছু দেখাবো। আমাকে তলব করেছিলেন, আমার জন্য কোনো আদেশ আছে? বেশি কিছু বলবো না, শুধু তোমার কাছে এইটুকুই চাইবো আমি, মেহমানদের সম্মুখে সুন্দর লেবাসটি তুমি পরিধান করবে, নিজেকে আকর্ষণীয়ভাবে সুসজ্জিত করবে, আর আমি যখনই ডাকবো ফলমূলের ট্রে হাতে নিয়ে মজলিসে প্রবেশ করবে। এটাই তোমাকে বলার ছিল। সমস্যা নেই, আপনার যেরূপ ইচ্ছা। তুমি এখন যেতে পারো। সকল মেহমানদের আরাম দেওয়ার জন্য আরামপ্রদ বিছানার ব্যবস্থা করো। তাদের জন্য সর্বোত্তম পানীয় এবং খাবারের আয়োজন করো এবং অতিথিদের সবার জন্য প্রচুর পরিমাণে মাল্টা ফলের ব্যবস্থা করবে এবং প্রতিটি মেহমানের হাতে একটি করে ধারালো ছুরি তুলে দেবে। বুঝতে পেরেছো আমার কথা? আলী জনাব পুতিফারের অনুমতি চাইছি। কি হয়েছে? কি চাও তুমি? আমি প্রমাণ করতে চাইছি আপনি যতটা খারাপ ভাবছেন ততটা নয়। এই সুযোগটি আমাকে দেবেন? তোমার নিজের গুনাহের গ্রহণযোগ্যতা প্রকাশ না করে চেষ্টা করো নিজের ভুল স্বীকার করতে এবং নিজেকে সংশোধন করতে।
আপনার কাছে বেশি কিছু চাইছি না। অনুরোধ করছি যে আগামীকাল মেহমানখানার পেছনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন এবং সেখানে যা কিছু ঘটে তার সাক্ষী থাকবেন। বিষয়টা কি? আমি সিদ্ধান্ত নিয়েছি মিশরের নারীদের মধ্যে নিজের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত করব। আমার তাগাদ গ্রহণ করুন। ঠিক আছে, গ্রহণ করলাম। Gracias, Putifar. আমার মনে হয় এখানে কোনো খবর রয়েছে যার বিস্তারিত জানা দরকার। শুনতে চাচ্ছি, যে কেউ একজন কি বলবে? হায় আফসোস আমার, এই সকল মহাব্বতের প্রতিদান দেখুন। দেখছেন তো আপনার সহধর্মিনীর সাথে সে কি আচরণ করেছে। এর শাস্তি কি? সে আপনার সহধর্মিনীর প্রতি কুদৃষ্টি পোষণ করেছে। তাকে কঠিন শাস্তি দিয়ে জেলখানায় নিক্ষেপ করুন। বানু জুলেখা মিথ্যা কথা বলছে জনাবে মালিক। আমি দেখেছি জনাবে আলী, ইউজারসিফ কৌশলে বানু জুলেখার কক্ষে প্রবেশ করছে। আলী জনাব, আমি এর বিপরীতে যে কোনো দলিলই নিয়ে আসি না কেন সেটা আপনার কাছে গ্রহণযোগ্যতা কখনোই পাবে না। কারণ এতে বানু জুলেখার সম্মানহানি ঘটবে এবং আপনি তার পক্ষে রায় দেবেন। আর কারো সাহসও নেই সত্যটা বলার। আপনিও নিশ্চয়ই সেটাই চাইবেন। এর থেকে বেশি ক্রোধের সৃষ্টি করো না। আমি দলিল ও সাক্ষী দেখতে চাই। আমি আসল গুনাহগারকে ধরতে চাই। আমার না আছে গুনাহ না করার কোনো দলিল, আর না আছে কোনো সেবিকা যে আমার পক্ষে সাক্ষ্য দেবে। সুতরাং তুমি দণ্ডিত। এর শাস্তি অবশ্যই পাবে। আমি এর জন্য প্রস্তুত রয়েছি জনাবে মালিক। তবে হাকিকত হচ্ছে সে আমাকে তলব করেছে এবং মিলনের ইচ্ছা পোষণ করেছে। আর এটা প্রমাণ করতে আমার নিজস্ব খোদা ব্যতীত আর কোনো সাক্ষী নেই। তুমি জুলেখার নির্জনতার সুযোগে প্রবেশ করেছ। করিমামা সাক্ষী রয়েছে। সকলেই জানে বানু জুলেখা অপরাধী, কিন্তু তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সাহস নেই কার। তোমার সাক্ষীকে হাজির করো এবং সাক্ষ্য দিতে বলো। খোদা ব্যতীত আমার তো আর কোনো সাক্ষী নেই। যদি আমাকে একাকে ছেড়ে দেন তো আমাকে সর্বাপেক্ষা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে। আপনি কি চাইছেন, এই গোলামের কথা গ্রহণ করতে? যদি নিজেকে নিষ্পাপ প্রমাণ করতে না পারো তাহলে এই মুহূর্তে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হও। জনাবে আলী, আমি নিজে দেখেছি ইউজারসিফ রাজমহলের দিকে আসছিল। আসবার পথে সে বাচ্চাটির সঙ্গে খেলা করে এবং তারপর কৌশলে এই সপ্ত দরজা দিয়ে ঢুকে একটা একটা করে দরজা বন্ধ করছিল। আমি নিজের কক্ষে বিশ্রামরত অবস্থায় ছিলাম। তাকে নিজের শিয়রে দেখে চিৎকার করে সাহায্য চাইছিলাম, আর তখন সে পালাতে লাগলো। রুদামনকে এখানে ডাকো। ইউজারসিফের উচিত এখানেই শাস্তি পাওয়া। আমার সাক্ষী আছে। কে তোমার সাক্ষী? নিয়ে এসো তাকে। এই মুহূর্তে তাকে তলব করো। জি জনাবে মালিক।
অবশ্যই আমি সাক্ষীকে হাজির করে সত্যটা প্রমাণ করে দেব। সে না আমাকে চেনে, আর বানু জুলেখাকেও চেনে না। সে না আমাকে সমর্থন করবে, আর এমনও নয় বানু জুলেখার সাথে তার কোনো দুশ্মনী রয়েছে। সে তোতা পাখির মতো সত্যটা বলে যাবে, আর এতে কার লাভ হচ্ছে আর কার ক্ষতি হচ্ছে সেটা সে বুঝবে না। সে কে? শাস্তি পাবার পূর্বেই তাকে এখানে তলব করো। আমার সাক্ষী সেই শিশুটি যার কান্না আপনি এখনো শুনতে পাচ্ছেন। তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? না জনাবে মালিক, আপনার কাছে আমি তাগাদ করছি, ওই শিশুটিকে দয়া করে এখানে নিয়ে আসুন, তাহলেই সত্য প্রমাণিত হয়ে যাবে। একজন নবজাতক সাক্ষী দেবে? সে তো এখনো কথা বলতেই শেখেনি। ঠিক আছে, বলুন তাকে নিয়ে আসতে। দরুদ আলী জনাব পুতিফার। সে আমার ফুফাতো বোন সিতেনে এবং তার সন্তান কিসেন। বলো তাকে সাক্ষী দিতে। কিসেনের কথা বলো। যা তোমাকে খোদাতালা শিক্ষা দিয়েছে তা তুমি এখানে বলো। বলো কিসিনে। একাত্মবাদী খোদার ফরমানে তার একটি বাক্য বলবো। পিরান সামনের দিক থেকে ছেঁড়া থাকলে জুলেখা নিষ্পাপ, ইউসুফ গুনাহগার। আর যদি পিরান পেছনের দিক থেকে ছেঁড়া থাকে তবে জুলেখা পাপী, ইউসুফ নিষ্পাপ। তুমি কি করে কথা বললে লক্ষ্মী সোনা আমার? তুমি নিজের কান্না দ্বারা আমাকে ধোঁকা দিতে চেয়েছিলে। আসলে নারীদের প্রতারণার ফাঁদ খুবই বিশাল। আমি যে অপবাদ তোমাকে দিয়েছি তার জন্য ক্ষমা চাচ্ছি। আশা করছি আমাকে আর জুলেখাকে ক্ষমা করবে এবং এই ঘটনা সব সময়ের জন্য গোপন রাখবে। কারো অধিকার নেই এই ঘটনা সম্পর্কে কাউকে কিছু বলার। যদি এই ঘটনা কেউ প্রকাশ করে থাকো তাহলে তাকে কঠিন শাস্তি দেব। চলে যাও। কি ঘটলো আমি তো কিছুই বুঝলাম না। একটা শিশু কিসেনে, সিতেনের সন্তান, সে কথা বলেছে এবং সবকিছু প্রকাশ করেছে। একজন নবজাতক শিশু কি করে কথা বলতে পারে? কিন্তু সে তো বলল। কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? আমি জানি না। ইউজারসিফ তাকে বলতে বলল এবং সে সব সত্যি সত্যি বলে দিল। অবাক করার বিষয় হলো
শিশুটি একত্ববাদী খোদার নাম করে কথা বলা শুরু করে দিল। এটা জাদু। যদি বাচ্চাটি কথা বলেও থাকে, তা জাদু ব্যতীত আর কিছু না। ইউজারসিফকে যা দেখছেন সে আসলে তা নয়, সে জাদুকর। সে বাচ্চাটাকেও জাদু করে ফেলেছে। আমার বিপক্ষে কারো সাক্ষী দেওয়ার সাহসী ছিল না, শুধুমাত্র এই শিশুটি। বানু, সে জাদুকর। সে জাদুকর এবং সে সবাইকে জাদু করে ফেলেছে। আমি বন্ধ করো কারি মামা। আমরা বুঝতে পারছি যে এটা একটা চালাকি। কেন আমাদের কষ্টের ফসল রাষ্ট্রের কোষাগারে দেব? শুনে রাখো, আমি আমার এক মুঠো গমও কাউকে দেব না। তুমি যদি বিনামূল্যে কাউকে গম দিতে, তুমিও আমাদের মতোই গরিব হয়ে যেতে, সম্পদশালী থাকতে না। আমি জানি রাষ্ট্রের উচিত গম দেবনের বিনিময়ে ক্রয় করা, কিন্তু এই বিশাল পরিমাণ অর্থ রাষ্ট্রের নেই। রাষ্ট্রের রয়েছে বিশাল জমি, তাই আমরা জমি বিনিময়ের মাধ্যমে আপনাদের কাছ থেকে গম ক্রয় করব। আজ আমি এসেছি আপনাদের সাথে পরামর্শ করতে। গুদাম ঘরগুলো কিভাবে বানাবো, শ্রমিক কিংবা মজুর, কারিগর কিংবা দায়িত্ব পালনকারী অথবা প্রতিনিধিকারী, তাদের বেতন ভাতা আমরা কোথা থেকে জোগাড় করব? আর যে সকল কৃষক নিজেদের জমিতে ফসল করবেন তাদের কাছ থেকে কোন হারে গম ক্রয় করব? আচ্ছা তুমি বলো। এর আগে কোনো হুকুমতি সঞ্চয় ও জমা করেনি। মিশরের হুকুমত কোনোদিন এ কথা ভেবে দেখেনি, কিন্তু সামনে যেহেতু একটি বড় বিপর্যয় আসছে, তাই সেই বিপর্যয় মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আর এতে কোনো সন্দেহ নেই যে আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমাদের আর কোনো পথ নেই। আপনারা কি এতে রাজি আছেন যে এই মৃত্যু ও অভাব থেকে নিজেদেরকে নাজাত দিয়ে একে অপরের সাথে কাজ করতে? এটা তো বোঝাই যাচ্ছে নিজেদের নাজাতের জন্য তালাশের দরকার। আমরা তো সহযোগিতা করতে চাই, কিন্তু কিভাবে করব? আমি আপনাদেরকে সেই রাস্তা বলে দেব। আমি প্রথমে যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কর। মিশরের অভিজাত ও ধনী সম্প্রদায় প্রতি বছর তাদের নিজেদের আয়ের একটি অংশ আয়কর হিসেবে মিশরের হুকুমতকে দিতে বাধ্য থাকেন। আমরা তাদের আয়কর কিছুটা মওকুফ করব, যারা তাদের আয়কর নির্দিষ্ট সময়ের পূর্বেই প্রদান করবেন, এবং যারা বিগত 4 বছরের আয়কর প্রদান করবেন তাদেরকে 2 বছরের আয়কর মওকুফ করে দেওয়া হবে। এবং কেউ যদি আগামী 7 বছরের কর অগ্রিম প্রদান করেন তবে পরবর্তী 14 বছরের কর তার মওকুফ হয়ে যাবে। আরে এটা তো খুবই ভালো প্রস্তাব। আমরা 7 বছর পূর্বেই আমাদের সব আয়কর দিয়ে দেব। এটি তো আমাদের জন্য লাভজনক। 7 বছর আয়কর দিতে হবে না। হুকুমতের জন্য লাভজনক এবং এটা দ্বারা মুশকিল আসান হবে। আরেকটি পন্থা অবশ্য রয়েছে, ফেরাউন বা পূর্ববর্তী রাষ্ট্রনায়কদের পন্থা অবলম্বন করা। আর সেটা হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রে হামলা এবং সেখান থেকে লুণ্ঠনের মাধ্যমে গম ক্রয়ের প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা। তবে সেক্ষেত্রে আপনাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এবং যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। তার মানে কি দুর্ভিক্ষে ধ্বংস হওয়ার পূর্বেই আমরা কি নিজেদের যুদ্ধে জড়িয়ে ধ্বংস করে ফেলবো? খুবই ভালো কথা, আপনারা শান্ত হন। আমিও আপনাদের মতো যুদ্ধে জড়াতে চাই না। তাই যদি যুদ্ধে জড়াতে না চান তবে আপনাদের অবশ্যই উচিত হবে গম ক্রয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। আপনারও আপনার পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাদের অবশ্যই উচিত আয়ের 1/5 রাষ্ট্রকে দেয়া। যদি 1/5 প্রদান করে যুদ্ধের হাত থেকে বাঁচা যায় তবে আমরা এতে অবশ্যই রাজি আছি। যুদ্ধ সবসময় মানুষের রক্তের বিনিময়ে রাজ্যের কোষাগার পূর্ণ করে। আমরা এই যুদ্ধ দেখতে দেখতে ক্লান্ত ও পরিশ্রান্ত। দুরূদ আপনার উপরে জনাব ইউজারসিফ। দুরূদ আপনার উপরে জনাব ইউজারসিফ। দুরূদ আপনার উপরে জনাব ইউজারসিফ। ইউজারসিফ বাদশার জমিগুলো যদি কৃষকদের নামে বন্টন করে দেয়
তাহলে সেটাই হবে ইবাদতখানার বিজয়ের প্রথম ধাপ আর আমাদের প্রথম সুযোগ। কিন্তু যে বিষয়টি ভুলে গেলে চলবে না সেটা হচ্ছে গম গুদামজাত করা। আমরা সাধারণত যে পরিমাণ গম সংগ্রহ করি তার চাইতেও বেশি সংগ্রহ করতে হবে। খুব দ্রুতই দেখতে পাবে যার কাছে অতিরিক্ত গমের ভাণ্ডার থাকবে মিশরের ভাগ্য তার হাতে লেখা থাকবে। তার মানে কি প্রধান খাদেম ইউজারশিপের গম সম্পর্কিত দুর্ভিক্ষের ভবিষ্যৎবাণী বিশ্বাস করছেন? হ্যাঁ, দুইটি দলিলের কারণে বিশ্বাস করছি। প্রথমত, খোয়াবের ব্যাখ্যা ইউজারশিপ ছাড়া অন্য কেউ নির্ভুলভাবে তুলে ধরতে পারেনি। দ্বিতীয়ত, বিবেকবান মানুষ সতর্ক থাকে। আমরা আগামীকাল থেকে নিজেদের কয়েকজন প্রতিনিধি নিয়োগ করব গম ক্রয় করার জন্য। কাজটা খুব গোপনীয়ভাবে করতে হবে। যদি ইবাদতখানার গুদাম গমে ভরে ফেলা না হয় তাহলে ভবিষ্যতে কিভাবে ইবাদতখানার স্বাধীনতা হেফাজত করব এবং কিভাবে ইউজারশিপের সঙ্গে লড়াই করব? ইবাদতখানার যদি নিজেদেরই রুটি না থাকে তবে নিঃসন্দেহে ইউজারশিপের সামনে আমাদের মাথা অবনত করে থাকতে হবে। তুমি থাকো। একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য একটি লোক খুঁজে বের করতে হবে। আমার জন্য একটি কাজ আঞ্জাম দিতে হবে। আদেশ শিরোধার্য। জানি এখন অনেক দেরি হয়ে গিয়েছে, কিন্তু আপনার কাছে ক্ষমা চাইছি। আমি একজন ভালো সহধর্মিণী ছিলাম না। এবং আপনার মর্যাদার মূল্যও বুঝিনি। কিন্তু আপনি সব সময় মহান ছিলেন। এখন এই জীবনের শেষ মুহূর্তে আমাকে ক্ষমা করুন। আমি অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দেবেন। তুমি আর আমরা দুজনেই ইউজারশিপের উপর জুলুম করেছি। আফসোস, যদি ইউজারশিপ এখানে থাকতো ক্ষমা চেয়ে নিতাম। কি এমন হতো যদি ইউজারশিপের খোদার উপর আনতাম? এখন বুঝতে পারছি অনেক দেরি হয়ে গেছে।